আসসালামু আলাইকুম সবাইকে। আজকে বাংলাদেশ থেকে আগত রেক্সাম ইউনিভার্সিটিতে আমার জিগরি বন্ধু রানা। কি অবস্থা রানা, কেমন আছো? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। তোমার কি অবস্থা? ইউকেতে আসলা, কেমন লাগতেছে? আছি আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে কিন্তু ভালো লাগতেছে না? সবকিছু বুঝে ওঠার জন্য তো একটু সময় লাগবে। এটা সময় একটা লাগবে। নতুন পরিবেশ থেকে আসলাম। সব Okay. মিলিয়ে আছি আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে। কোন ইউনিভার্সিটিতে আসছো? আমি আসছি এক্সাম ইউনিভার্সিটি। রেক্সাম ইউনিভার্সিটি। রেক্সাম ইউনিভার্সিটিতে কোন ইনটেক এটা? এটা হচ্ছে জুন ইনটেকে। জুন ইনটেক। জুন 2025। ওকে, তার রেক্সাম ইউনিভার্সিটিতে মোটামুটি এখন অনেক বাংলাদেশি আসতেছে নাকি? হ্যাঁ, মোটামুটি আমাদের ব্যাচে, আমাদের জুন ইনটেকে মোর দেন 20 বাহ, দারুণ। মানে আগে স্টুডেন্ট একটু আছে। বাংলাদেশি স্টুডেন্ট কম আসতো, কিন্তু এখন ভালো আসতেছে, কারণ রেক্সাম ইউনিভার্সিটির রুলস রেগুলেশনটা অনেক ক্লিয়ার। ফার্স্টলি হচ্ছে ক্লিয়ার, সেকেন্ডলি হচ্ছে ওদের টিউশন ফিটা মোটামুটি কম্পারেটিভলি অ্যাফোর্ডেবল। এবং সো আর ভিসা রেশিওটাও অনেক বেশি। বলা বলা যায় যে ভিসা রেশিও 100%। 100% ভিসা এবং রেশিও। একটা মজার বিষয় হচ্ছে ইউকেভিআই ইন্টারভিউ, যেটা নিয়ে সবার একটা ভয় থাকে। না না আহ, না, এক্সামে ইউকেভিএ আমি দেখি নাই যে কারো হয়েছে এখন পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি সব মিলে দেশে রেক্সাম ইউনিভার্সিটিতে সবার ক্ষেত্রে যেটা সমস্যা হয় যে ফুল টিউশন ফিসটা, হুম। এটা অনেকে অ্যাফোর্ড করতে একটু কষ্ট হয়ে যায় মনে হয়। এটার একটা ভালো দিকও আছে, সেটা হচ্ছে যদি ফুল টিউশন ফি দিয়ে আসা যায় তাইলে আসলে একটু টেনশনটা কম থাকে, যে আসার পরে যদি আমি 1-2 মাস বসেও থাকি যে চাকরি বাকরি না পাই। কিন্তু আসলে যদি টিউশন ফির একটা প্রেশার থাকে তাইলে মানসিক একটা প্রেশার থেকেই যায়। তো রাইট। এটা আমি মনে করি যে একটু কষ্ট হলেও যদি টিউশন ফি দিয়ে আসা যায় তাহলে 2-3 মাস আর কি রিল্যাক্সে থাকা যায়, যে চাকরি বাকরি না পাইলেও রিল্যাক্সে থাকা যায়, তাছাড়া মানসিক প্রেশার হয়ে যাবে। ওকে, ভেরি গুড। এখন এই তোমার শুরু থেকে যে জার্নিটা রেক্সাম ইউনিভার্সিটি আসার ক্ষেত্রে, তুমি তো মনে হয় বাংলাদেশে জব করতা, হ্যাঁ আমি। ইউএস বাংলাতে নাকি? হ্যাঁ, ইউএস ইউএস বাংলাদেশে। বাংলার জব ছেড়ে তারপরে আসলা ইউকেতে, এখানে মানে ডিসিশনটা নেওয়া কেমন কঠিন ছিল? টু বি অনেস্ট, ডিসিশনটা নেওয়া আমার জন্য একটু কঠিন ছিল, কারণ তুমি তো জানো যে আমার একটা বাচ্চা আছে। তো আহ, বাচ্চারে রাইখা এখানে আসাটা, ডিসিশন নেওয়াটা আমার জন্য টাফ ছিল। কিন্তু তারপরেও যখন নিলাম আর কি, খুব শর্টলি আর কি, এই বছরের জানুয়ারির দিকে আর কি ডিসিশন নিলাম যে না, আলটিমেটলি বাইরে যাব। ইনিশিয়ালি ইউকে যে আসবো এটা প্ল্যান করি নাই, যে বাইরে যাব এটা একটা প্ল্যান ছিল। ওকে। তারপরে মোটামুটি সবকিছু নিয়ে ঘাটাঘাটি করে দেখা গেল যে না, ইউকেতেই মোটামুটি এখন ভিসা রেশিওটা ভালো। তারপরে বাঙালি একটা কমিউনিটি বাঙালি কমিউনিটি আছে ভালো অনেক এখানে, স্ট্রং। ইংলিশ স্পিকিং কান্ট্রি। ইংলিশ স্পিকিং কান্ট্রি, অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে মোটামুটি কম্পারেটিভলি ইউকেতে একটু তোমার এই ধর্মীয় যে বিষয়গুলা এগুলা একটু একটা ডাইভার্স ফ্লেক্সিবল আর কি। কান্ট্রি, এখানে হ্যাঁ, সবাই মোটামুটি ফ্রিডম মোটামুটি নিয়ে চলতে ফ্রিডম পারে আর কি। নিয়ে চলতে পারে। আমারও তাই মনে হয়েছে আসলে। ইউকেতে আসার পরে আমি একটা জিনিস দেখলাম যে এই দেশে রোমানিয়া, বুলগেরিয়া, ইউরোপের ভালো ভালো কান্ট্রি থেকে মানুষ আসে কাজ করতে, তাই না? হ্যাঁ, ইভেন ইতালি থেকেও এখানে অনেকে আসে কাজ অনেক করতে, দেশ থেকে আসে, ইউরোপের অনেক জায়গা সিঙ্গাপুর থেকে থেকে আসে। আসছে এখানে কাজ করতে। এটা আশ্চর্যজনক ব্যাপার। মানে এই দেশটা যদি আসলে অনেক ভালো না হইতো বা সেরকম অপরচুনিটি না থাকতো, তাহলে তো মানুষ এত আসতো না। আহ, এটা ঠিক। আচ্ছা, তবে কাম টু দ্য পয়েন্ট, মানে মেন বিষয়টা, মানে আমরা যা ইনফরমেশন গ্যাদার করি, মেন বিষয় হচ্ছে রেক্সাম ইউনিভার্সিটি সম্পর্কে বাংলাদেশিদের ইনফরমেশন গ্যাদার করা একটু টাফ, কারণ খুব কম মানুষই হচ্ছে রেক্সাম ইউনিভার্সিটি নিয়ে ভিডিও বানায়। আমি চেষ্টা করতেছি কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। সেক্ষেত্রে প্রথমত একটা বিষয় হচ্ছে, তুমি আহ, যে অ্যাপ্লিকেশন যখন করলা রেক্সাম ইউনিভার্সিটির জুন ইনটেকে 2025-এর জন্য, জুন ইনটেকে, তোমার ওই অ্যাপ্লিকেশন করার পরে তোমার অফার লেটার পাইতে কতদিন সময় লাগছিল? অফার লেটার চলে আসছে মোটামুটি 3-4 দিনের মধ্যেই অফার লেটার চলে আসে। 3-4 দিনের মধ্যে হ্যাঁ, অফার লেটার অ্যাপ্লিকেশন পাইছিল? করার 3-4 দিন। আমার একটু সমস্যা কন্ডিশনাল হচ্ছে। ছিল না না, আনকন্ডিশনাল ছিল? আমারটা আনকন্ডিশনাল ছিল। আনকন্ডিশনাল। এর কি আনকন্ডিশনাল। আইএলটিএস দিছিলা নাকি হ্যাঁ কিভাবে হ্যাঁ, আসলে? আমি আইএলটিএস দিয়েছিলাম। আইএলটিএস স্কোর কত ছিল? আমার ওভারঅল 6 ছিল। 6 ছিল, নট হুম। লেস 5.5 লাগে নট মনে হয়। নট লেস 5.5। ওকে, তাহলে সেক্ষেত্রে 6 আইএলটিএস দিয়ে নট লেস 5.5 তুমি জুন ইনটেকে অ্যাপ্লাই করলা, তুমি অফার লেটার পাইছো 2-3 দিনের মধ্যেই। 2-3 দিনের মধ্যে অফার লেটার পেয়ে আচ্ছা, গেছি। অফার লেটার পরে তারপরে কি করলা? অফার লেটারের পরে ওদের হচ্ছে, তোমার ওই 1,000 পাউন্ড হচ্ছে ইনিশিয়াল ডিপোজিট করতে হবে। ওকে। ডিপোজিট করার পরে ওরা তোমাকে দিবে। তুমি কনফার্ম করবা যে 1,000 পাউন্ড ডিপোজিট করে, যে তুমি সিটটা কনফার্ম করার পরে হুম। ওরা তোমাকে বাকি যে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস টকুমেন্টস এগুলো সবকিছু করতে বলবে। ওকে। সবকিছু তুমি করার পরে ব্যাংক অ্যাকাউন্ট খুলবা হুম। তোমার। আচ্ছা, তোমার ব্যাংক অ্যাকাউন্ট খোলার আগে হচ্ছে তোমার কাজ ইন্টারভিউ হয়েছিল নাকি? তুমি
আগে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করছো তারপরে কাজ ইন্টারভিউ? আমি আসলে এটা আমার টাইমটা শর্ট ছিল, তো আমি সিমিলটেনিয়াসলি দুইটা করছি। মানে আচ্ছা। তোমার আমার একদম লাস্টের দিকে অ্যাপ্লিকেশনটা হয়েছিল, তো আমি একটা সময় রেখলাম মিনিমাম ব্যাংকের ম্যাচুরিটি 28 ডেজ লাগে, তো ওইটা আমি হিসাব করে ধরো ব্যাংক অ্যাকাউন্ট খুলে ফেলছি। তাহলে তুমি আগে থেকে ব্যাংক অ্যাকাউন্টটা খুলছো যাতে তোমার 28 দিন ম্যাচুরিটি হয় এবং কাজ ইন্টারভিউতে যায় যাতে তোমার প্রবলেম না হয়। আচ্ছা, কাজ ইন্টারভিউ বলতে ইউনিভার্সিটি যে ইন্টারভিউটা তোমার নেয় আর কি, এটা তাই তো? ইউনিভার্সিটি কাজ ইন্টারভিউ। আচ্ছা, কাজ ইন্টারভিউ দেওয়ার আগে তুমি কোন ব্যাংকে অ্যাকাউন্টটা দেখাইছিল? আমি দেখাইছিলাম প্রিমিয়ার ব্যাংকে। প্রিমিয়ার ব্যাংকে। বাংলাদেশে অনেকের ধারণা আছে যে এই ব্যাংকের সমস্যা, এই ব্যাংকের সমস্যা। আমার তো মনে হয় এরকম কিছু না। আসলে তোমার একটা ওরা মেইল দেয় জাস্ট যে তোমার আসলে অ্যাকাউন্টটা তুমি মেইনটেইন করো কিনা। ব্যাংক যদি রেসপন্স করে হ্যাঁ যে আমার এখানে অ্যাকাউন্ট মেইনটেইন করে এবং এই পরিমাণে ব্যালেন্স আছে, তাহলে তোমার সমস্যা। তুমি বলতে চাইতেছো যে যদি ওরা ইউনিভার্সিটি থেকে যে মেইলটা করে, ইমিগ্রেশন থেকে মেইল করে ইউনিভার্সিটির, হয়তো বা বাংলাদেশ রেক্সাম অফিস থেকে করতে পারে। বাংলাদেশ রেক্সাম অফিস থেকে বাংলাদেশের রেক্সাম অফিস থেকে যদি করে বা ইউনিভার্সিটি থেকে করুক, সেক্ষেত্রে ব্যাংক যদি ভালোভাবে রেসপন্স করে তাহলে কাজ লেটার দিতে কোনো অসুবিধা হয় না। বাট কিছু কিছু ব্যাংকের এমপ্লয়ি আছে যারা হয়তো একটু ডিলে করে বা একটু লেজি ভাব দেখায়, বা এটা আসলে তোমার সেক্ষেত্রে ব্যাংকের সাথে কমিউনিকেশন রাখতে হবে। রেসপন্সিবল হলে সমস্যা। হ্যাঁ, তুমি ব্যাংকের সাথে কমিউনিকেশন রাখবা। ইন দা মিন টাইম তুমি বাংলাদেশের যে এক্সামের অফিস আছে ওদের সাথেও কমিউনিকেট রাখতে হবে যে তোমার ওরা করতেছে কিনা, বা ওদের কোনো ইনফরমেশনের কোনো গ্যাপ যাতে না থাকে। কারণ বিষয়টা কি, ওরা তো অনেক নিয়ে ডিল করে, তো তোমারটা তোমার নিজের থেকেই করতে হবে, খোঁজখবর নিতে হবে যে কি অবস্থায় আছে। ওকে, বিষয় হচ্ছে যে 28 ডেজ তুমি দেখাইছো হচ্ছে প্রিমিয়ার ব্যাংকে। কত লাখ টাকা দেখাইছো? আমাকে বলছিল যে মানে 1 বছরের তোমার যে মেইনটেনেন্স কস্ট তোমার 10,000 পাউন্ড লিভিং কস্ট যেটা, ওই সমপরিমাণে বিডিটি তোমার থাকলে হবে। যেহেতু তুমি রেক্সামের টিউশন ফিস ফুল দিয়ে দিতেছো, তাহলে তোমার শুধু লিভিং কস্ট দেখালে হবে। যেমন অন্যান্য ইউনিভার্সিটিতে তুমি যে আংশিক টিউশন ফিস দেওয়ার পরে যে টিউশন ফিস বাকি থাকে সেটা ব্যাংক অ্যাকাউন্টে দেখাইতে হয়। ওইটা সম্পর্কে আমার আইডিয়া নেই। হ্যাঁ, ওটা দেখাইতে আমি জানি যতটুকু আমি কাটাকাটি করি। আর রেক্সামে তো ফুল টিউশন ফিস দিয়ে দিতে হয়, এইজন্য রেক্সামের আর টিউশন ফিসের বাকি অংশটা দেখানো বাকি। শুধু মেইনটেনেন্স যে কস্টটা তোমার ওইটা দেখাইলেই মনে হয় এটা 25 লাখ মতো দেখাইলেই চলে, সেফ জোনে থাকা যায়। 20 লাখ টাকা আসে তোমার, আমি সেফ জোনে থাকার জন্য 25 লাখ টাকা আছে। 1100 সামথিং পাউন্ড লাগে বাৎসরিক, 10,000 সামথিং পাউন্ড। হ্যাঁ, আচ্ছা যাই হোক, ওটা হচ্ছে তোমার ওই ইউনিভার্সিটিতে তুমি করার জন্য ব্যাংকে কত দেখাইছো তুমি নিজে? আমি 25 লাখ দেখাইছো। সেক্ষেত্রে এই তোমার ওই ব্যাংকে দেখানোর জন্য তোমার আনুমানিক খরচ প্রিমিয়ার ব্যাংকে কেমন হয়েছে? এটা আসলে ডিপেন্ড করে। আমি তো আসলে কত মাস দেখানো লাগছিল তোমার? সেটা হচ্ছে আমার 28 দিন দেখাইতে হয়েছে, বাট আমি যেটা করছিলাম সেটা এফডিআর করছিলাম। এফডিআরটা ধরো 3 মাসের একটা এফডিআর হচ্ছে সর্বনিম্ন। 3 মাসের এফডিআর এর আগে যদি তুমি আর্লি সেটেলমেন্ট করো, সেক্ষেত্রে তোমার একটা ফুল তোমার ইয়েটা পাবা না, বেনিফিটটা পাবা না। মানে এটা বলতে চাচ্ছ যে তুমি অ্যাপ্রক্সিমেটলি 25 লাখ দেখাইলে তুমি যদি মানে 3 মাস রাখো, তাহলে তোমার সব মিলে ধরো 65 to 70 কে, 65-70 হাজার মধ্যে। তার মানে ও যেটা বলতে চাচ্ছে যে বোঝা যাচ্ছে যে যদি এফডিআর করা হয়, সেভিংসও দেখানো যায়, কিন্তু এফডিআর এ দেখাইলে হয় কি, কিছু যে দেখায় টাকাটা কিছু ইন্টারেস্ট পায় যদি সেটা একটা নির্দিষ্ট সময় পর ম্যাচুরিটি হয় নাকি। কিন্তু তার আগে যদি সেটা ব্রেক করে ফেলে, দেখা যাচ্ছে একজন মানুষ 3 মাসের জন্য এফডিআর করছে, কিন্তু 2 মাসের মধ্যে তার ভিসা কমপ্লিট হয়ে গেছে, কারণ সে এই ইউকে তে চলে আসবে, তখন তো অ্যাকাউন্টটা ক্লোজ করে দেয়। আর সেই ক্ষেত্রে তার হয়তো ইন্টারেস্টটা খুব সামান্য পেতে পারে। হ্যাঁ, এটা আর কি। আর ও 25 লাখ টাকা দেখাইছে প্রিমিয়ার ব্যাংকে এবং কোনো অসুবিধাই হয় নাই, আল্লাহর রহমতে খুব সুন্দর স্মুথলি বিষয় হয়ে গেছে। তুমি কাজ ইন্টারভিউ কখন দিছিলা? মানে ব্যাংক অ্যাকাউন্ট 28 ডেজ হওয়ার পরে না 28 ডেজ হওয়ার আগেই তুমি কাজ ইন্টারভিউ দিছিলা? না, আমি 28 ডেজ হওয়ার আগেই কাজ ইন্টারভিউ হওয়ার আগে দিছিলা। দেওয়ার পরে ওরা তোমাকে জিজ্ঞেস করছিল 8 ডেজ হয়েছে কিনা? ওরা আমাকে বলছে যে তোমার ব্যাংকের স্ট্যাটাস কি। আমি বলছি অলরেডি আমি মেইনটেইন করতেছি একটা ব্যাংকে, আমার ব্যাংকের নাম বলছি এবং এটা 28 ডেজ পার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। এরপরে কাজ ইন্টারভিউ এর মোটামুটি 3-4 দিনের মধ্যে আমার রেজাল্ট দিয়ে দিছে। তার মানে রেজাল্ট তো দিনে দিনে দিয়ে দেয় মনে হয় মোটামুটি। আমার সমস্যা ছিল হচ্ছে আমার নিছিল খুব সম্ভবত থার্সডে তে। আচ্ছা আচ্ছা। তো ওইখানে তো একটা হলিডে পড়ে গেছিল, এইজন্য আর কি আমার পাইতে একটু লেট। কারণ আমি একদিনের মধ্যেই কাজ ইন্টারভিউ পাস রেজাল্ট পেয়ে যাই এবং তারপরের দিন সকালবেলায় কাজ লেটার পাই। আর তোমার ক্ষেত্রে যে হলিডে ছিল 2 দিন, মানে রেক্সামের সিস্টেমগুলো এত দ্রুত এবং খুব স্মুথ, তাই না? এবং এদের সবকিছু খুব ট্রান্সপারেন্ট। মানে রেক্সামের এখন বর্তমানে এত পপুলারিটি বাড়তেছে কারণ এর রুলস রেগুলেশন গুলো খুবই ট্রান্সপারেন্ট।
এবং আমার মনে হয় এরা কোনো কিছুতে কোনো ঝামেলা করে না। যদি তুমি অ্যাকচুয়াল থাকো, তুমি সব পেপারস গুলো ঠিকভাবে দেখাতে পারো, তোমার খুব ইজিলি তোমার ইয়েগুলো হয়ে ইজিলি হয়ে যাচ্ছে। যায়। আর সেক্ষেত্রে তোমার কাস্ট লেটার পাইলা, পাওয়ার পরে তুমি দেন কি করলা? কাস্ট লেটার পাওয়ার পরে ওরা আমাকে কাস্ট ইন্টারভিউতে বলছে যে তোমার কাস্ট লেটার পাওয়ার পরে তুমি ফুল ডিপোজিট করতে পারবা কিনা। আমি বলছি হ্যাঁ আমার রেডি আছে, আমি করতে পারবো। ওকে। কাস্ট লেটার পাওয়ার পরে মোটামুটি আমি উইদিন শর্ট টাইম আমার রেস্ট অফ যে টিউশন ফিস ছিল ওইটা আমি ডিপোজিট করি। ওইটা ডিপোজিট করার পরে তোমার কোন ব্যাংক থেকে তুমি টিউশন ফিস আমি পাইছো? প্রিমিয়ার ব্যাংক থেকেই, মানে প্রিমিয়ার ব্যাংক আমি থেকে তো টিউশন চাকরি ফিস করতাম, পাইছো? তো আমার ক্ষেত্রে আসলে 2-3টা ব্যাংক মেনটেন করা টাফ। ওকে। আমি এক জায়গা থেকে করছি যাতে ওইখান থেকে এখন আমার তোমার হয়ে যায়। পাউন্ড রেট কত ছিল এখানে? আমি যখন দিছি তখন পাউন্ড রেট ছিল 165 165, মাই ব্যাংক রেট। গুডনেস, 165 হিউজ। এখন আসলে পাউন্ডের রেট অনেক বেশি। ইউকে এর 1 পাউন্ড সমান বাংলাদেশে এখন 165 পাউন্ড, কিছু কিছু দিন আরো বেশি ছাড়াই যায় মনে হয়। হ্যাঁ, আর তোমার ব্যাংক রেটটা একটু এমনিতেই বেশি একটু হয় বেশি হয়। তুমি আর গেলে। আসলে পাউন্ডের রেট অনেক দিন ধরে স্টেবল আছে এভাবেই, নামা নামতেছে খুব কমই, 165-60 এরকমই থাকতেছে। আর তুমি যখন ইয়ে করলা, পে করলা টিউশন ফিস পে করার পরে দেন কি হলো? টিউশন ফিস বাংলাদেশ থেকে পেমেন্ট করার পরে তোমার ওইটা ট্রানজাকশন হইতে মোটামুটি 2-3টা ওয়ার্কিং ডে লাগে, কারণ ওকে। ওইটা তো তুমি ইন্টারন্যাশনালি পেমেন্ট করতেছো। পেমেন্ট কনফার্ম হওয়ার পরে তখন তুমি মনে করো যে আমি এই বিএফএস এর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিছি। ওকে। যখন ওরা আমাকে সবকিছু কনফার্ম করছে যে হ্যাঁ ওরা পেমেন্ট পাইছে, পেমেন্ট রিসিপ্ট পাঠাইছে, হুম। তখন আমি বিএফএস এর একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিছি। ইন দ্য মিন টাইম আমি ভিসা ফি হুম। আর আইএইচএস ফিটা দিয়ে দিছি। ওকে। এটা আসলে বাংলাদেশ থেকে দেওয়া একটু টাফ, কারণ তোমার এটা ক্রেডিট কার্ড দিয়ে দিতে হয়। বাংলাদেশে একটা লিমিটেশন আছে যে এনতে মনে হয় আমাদেরই কোনো এক ফ্রেন্ড দিয়ে দিছিল মনে আমি হয়। ইউকে আচ্ছা থেকে আমার একটা ফ্রেন্ডের আচ্ছা মাধ্যমে আচ্ছা, দিয়ে যাই হোক। দিয়েছিলাম। এখন বিষয় হচ্ছে আহ, তোমার এখানে যখন তুমি আইসিএস ফি দিলা, আইসিএস ফি বলতে যেটা হচ্ছে তোমার হেলথ ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স তোমার তো 1 বছরের কোর্সে কত টাকা লাগছে? এটা আসলে আমার 1 বছরের কোর্স না, 1 বছর 1 মাসের কোর্স, এই জন্য আমার মোটামুটি 2 তোমার বছর আইসিএস ফি দেওয়া লাগছে কি 2 বছরেরই? হ্যাঁ। ও, আই সি। তার মানে এখানে এটা খুব ভালোভাবে অ্যানালাইজ করতে হবে যে যদি কোর্সটা একদিনও 1 যদি বছরের বেশি মধ্যে হয় কমপ্লিট থাকে তাহলে সেক্ষেত্রে 1 বছরের আইসিএস ফি দিলেই হয়। আইএসএসপি দিলে হয়। কিন্তু একদিনের 1 মাস বেশি হলে, যেমন আমার ক্ষেত্রে আমি 2 বছরের ভিসা পাইছি, কারণ আমার হচ্ছে আবার 4 মাসের হলিডে আছে। যারা জানুয়ারি ইনটেকের এক্সামে আসে তারা 4 মাসের হলিডে পায়, সেক্ষেত্রে আমি পাইছি। আমার ক্ষেত্রে একদম ফুল 2 বছরের আইসিএস ফি দেওয়া লাগছে। আমার সেম। আর তোমার আবার একটু 1 মাস বেশি বইলা, তোমার যদিও জুন ইনটেকে কোনো ইয়া নাই, হচ্ছে সামার ভ্যাকেশন নাই, লং টাইমের কোনো ভ্যাকেশন নাই, সেক্ষেত্রে ওর আইসিএস ফি তারপরেও 2 বছর দেওয়া লাগতেছে। কেন? কারণ হচ্ছে 1 মাস এক্সট্রা আছে বলে। সো এটা খুব ভালোভাবে দেখতে হবে, কারণ হচ্ছে 2 বছরের আইসিএস ফি মানে ডাবল, প্রায় 2.5 লাখ টাকার কাছাকাছি চলে যায়। অলমোস্ট। হ্যাঁ, সেক্ষেত্রে আর হচ্ছে তোমার এম্বাসি ফি কত দেওয়া লাগছে? এমবাসি ফি বিডিটি মানে 80,000 এর মতো, 80,000 মানে 500। রিসেন্টলি এমবাসি ফি এখন একটু বাড়াইছে। 525 হ্যাঁ পাউন্ড, হ্যাঁ, আমি যখন দিছিলাম ওই সময় সম্ভবত 475 বা এরকম 79,000 টাকা সামথিং ছিল। হ্যাঁ। আর এখন একটু বাড়াইছে, অল্প কিছু বাড়াইছে, বেশি না, ওই হ্যাঁ। 80,000ই ধরা যায়। 525 পাউন্ড এখন। 80,000ই ধরা যায়। ওকে, ফাইন। এরপরে তোমার তুমি এম্বাসি ফেস করার পরে এম্বাসিতে গেলা, তুমি আগে থেকে বাসা থেকে সব পেপারস গুলো আপলোড করে গেছিলা? হ্যাঁ হ্যাঁ, বাসা থেকে পেপার আপলোড করে গেছিল। যাওয়ার পর ওখানে যাওয়ার পর এম্বাসিতে খালি তোমার ফিঙ্গার নিল আর ছবি নিল, শুধু আর কোনো কাজ ফিঙ্গার, থাকে না। ছবি আর পাসপোর্ট যদি বাসা থেকে আপলোড করে দেওয়া যায় তাহলে ছবিটা কি ওরা আর কিছুই দেখে না, তোমার ওই রেফারেন্স দিয়েই ওরা কাজ করে ফেলে। রাইট। তোমাকে শুধু ছবি উঠাবে, ফিঙ্গার নিবে, পাসপোর্টটা রেখে দিয়ে কিন্তু দিবে। যে বাসা থেকে আপলোড করবে সাবধানে আপলোড করা উচিত, কারণ এই পেপারস গুলো খুব গুরুত্বপূর্ণ। বেটার যে এজেন্সি দিয়ে ফাইলটা প্রসেস করা হচ্ছে ওদেরকে দিয়ে করলে ভালো, কারণ ওরা তো ইউজ টু। এবং এজেন্সির ক্ষেত্রেও অনেক সাবধান থাকতে হবে, কারণ কিছু এজেন্সি আছে এরা আসলে খুবই রেসপন্সিবল, এরা এদের নিজের মতো কাজ একটা করে দেয়, পরবর্তীতে স্টুডেন্টের বিপদের সম্মুখীন হয়। তবে আবার বাংলাদেশে অনেক এজেন্সি আছে যারা খুব সুন্দরভাবে কাজ করতেছে। যেমন আমি একটা এজেন্সির মাধ্যমে হয়তো কিছুটা হেল্প নিয়ে আসছি, ফুল হেল্প না নিলেও ও আসছে, এরকম অনেকে আসতেছে, বাট তারা হেল্প করতে পারে এই জন্য তারা অনেক অভিজ্ঞতা আছে, তাদের অনেকদিন ধরে কাজ করতেছে। বাট কিন্তু সাবধান, এটা আমাদেরকে খোঁজ নিয়ে তারপরে এজেন্সির হেল্প নিতে হবে। সব এজেন্সি যে ভালো কাজ করে তা না, আবার কিছু কিছু এজেন্সি খুবই ভালো কাজ করতেছে। খুবই ভালো। হ্যাঁ, তারপরে তুমি এম্বাসি ফেস করার কতদিন পরে ভিসার ডিসিশন পেলা? আমি এমবাসি ফেস করার 15 দিন পরে, 15 দিনের মাথায় আমার মেইল আসছে। ওকে, নরমালি এরকমই হয় যে রেক্সাম ইউনিভার্সিটিতে ম্যাক্সিমাম 14 থেকে 16, যদি তার কোনো ইউকে বে ইন্টারভিউ না হয় বা কোনো প্রবলেম না হয়, আমার মনে হয় 15 দিনের মাথায় সে ম্যাক্সিমাম পাওয়া যায়, ভিসা পাওয়া যায়। সেক্ষেত্রে তোমার ক্ষেত্রে 14-15 দিনের মাথায় আমি ভিসা হয়েছে। ভিসাটা পাইছি। জাস্ট ভেরি স্মুথ একটা পথ ছিল তোমার ক্ষেত্রে, কোনো অসুবিধা ফেস করতে কোনো সমস্যা হয়নি। অসুবিধা হয়নি, আলহামদুলিল্লাহ। আর সেক্ষেত্রে তুমি তারপরে, অনেকে একটা ভুল ধারণা থাকে বাংলাদেশের, এটা তোমার ক্ষেত্রেও আমি বলছিলাম যে যেরকম কি হচ্ছে
যে এখানে তোমার ইন্ডাকশন ক্লাস ছিল কয় তারিখে? ইন্ডাকশন ছিল আমার 9 তারিখে জুনের। 9 জুনের। তো এটা অনেকের ভুল ধারণা থেকে 9 জুনে থাকলে আর তুমি আসছো তো 11 জুন, আমি তুমি আসি তো 11 ভিসা আগেই পেয়ে গেছো। ভিসা আগে পাইছি। এক্ষেত্রে ইমিগ্রেশন প্রবলেম করবে, এই করবে সেই করবে। আসলে ইমিগ্রেশনের এটা প্রবলেম করার রাইট নাই, কারণ তুমি তো ভিসা পাইছো। এবং আর আমার হচ্ছে লেট এন্ট্রি আছে হ্যাঁ 30শে জুন পর্যন্ত অ্যাকসেপ্ট 30শে করবে। জুন, তারপরেও তুমি ভিসা আগে পাইছো। আগে কিন্তু পাইছি। এখানে একটা জিনিস আমি বলে দিই সবাইকে, বিষয়টা হচ্ছে এরকম, আমার ইউনিভার্সিটিতে ইন্ডাকশন হচ্ছে রানার হয়েছে 9 তারিখে, রানার আসছে 11 তারিখে। সেক্ষেত্রে তুমি ইউনিভার্সিটিকে ইনফর্ম করো যে আমার 2 দিন আসতে লেট হবে। ইউনিভার্সিটি যদি বলে ওকে ফাইন, তাহলে ইমিগ্রেশন কখনোই এটা প্রবলেম করবে না। তোমার কাছে যদি মেইল থাকে যে আমি ইউনিভার্সিটিকে মেইল করছিলাম, ইউনিভার্সিটি বলছে ওকে ফাইন, আমার 2 দিন বা 5 দিন লেট হবে, নো প্রবলেম। ইমিগ্রেশনের কোনো রাইটই নেই একজন স্টুডেন্টকে আটকানোর। এটা একেবারে সম্পূর্ণ ভুল ধারণা। কারণ তুমি যদি ইউনিভার্সিটির যখন একটা স্টুডেন্ট হয়ে যাবা, তোমার ইউনিভার্সিটিকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। ইউনিভার্সিটি যদি বলে হ্যাঁ ওকে ফাইন, তাহলে তুমি এটা প্রুফ দেখাইতে পারবা। ইউনিভার্সিটি যদি বলে না হবে না, সেক্ষেত্রে ইমিগ্রেশন তোমাকে আটকাইতে পারে, তার রাইট আছে। কারণ হচ্ছে তুমি তাদের এখানে আসতেছো একজন স্টুডেন্ট হিসেবে, তোমার সবচেয়ে প্রথম প্রায়োরিটি দিতে হবে তোমার ইউনিভার্সিটি। সে আমার স্পন্সর, ওকে, ওয়ান কাইন্ড অফ ইউনিভার্সিটি হচ্ছে আমার স্পন্সর। এদেশে আসার জন্য যে অ্যাক্সেসটা সেটা তো ইউনিভার্সিটি তোমাকে দিতেছে, তাই না? তা তোমার ক্ষেত্রে তুমি মনে হয় আমি তোমাকে বলছিলাম মেইল করতে ইউনিভার্সিটিকে। হ্যাঁ আমি মেইল করছিলাম, ওরা আসলে এনকারেজ করতেছিল যে ইন্ডাকশনে আসার জন্য, এবং ইন্ডাকশনে আসাটা জরুরি আসলে। অনেক কিছু ইনফরমেশন পাওয়া যায়, রাইট। বাট আমি আসলে অনলাইনে একটা সেশনে টু বি অনেস্ট, মানে আমার কাছে তো অনেকজন আসছে বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে। আমি যখন আসছি জানুয়ারি থেকে, বাট আমার ইন্ডাকশন ক্লাসে মোট 4 জন স্টুডেন্ট ছিল, আর বাকি সবাই লেটে আসছে। তাই বলে কি ইমিগ্রেশনে আটকাইছে তাদেরকে? অনেকে ইচ্ছা করে লেটে আসছে, আগে ভিসা পাইছে, অনেকে ভিসা একটু লেটে পাইছে। বাট আমার মনে হয় 90% যারা আসছে তারা সবাই আগে ভিসা পাইছে, বাট তারা ইন্ডাকশনের 4 থেকে 5 দিন, 7 দিন, কেউ 10 দিন লেটেও আসছে। কারণ আমাদের জানুয়ারি 27 তারিখে ক্লাস শুরু, 20 তারিখে ক্লাস শুরু হয়, কিন্তু আমাদের লেট অ্যারাইভাল ছিল 10 ফেব্রুয়ারি পর্যন্ত। আমি দেখছি যে 10 ফেব্রুয়ারিতেও আসছে, এরকম হয়েছে। সো এটা কোনো প্রবলেম না, যদি ইউনিভার্সিটি তোমাকে পারমিশন দেয়, আমার মনে হয় ইমিগ্রেশন কোনোভাবেই আটকানোর রাইট তার নাই। তোমার ক্ষেত্রে কি হয়েছিল সেটা ইউনিভার্সিটিতে মেইল করার পর ইউনিভার্সিটিতে মেইল রেসপন্স করছে যে ঠিক আছে তুমি আসো। হ্যাঁ রাইট। তাহলে এই হয়েছে রানার জার্নি। এখন ইউকেতে রানা আছে, এখন দেখা যাক, একটু ঘুরতেছে ফিরতেছে। এখনো মনে হয় জব টবে ঢুকো নাই নাকি? না এখনো ঢুকি নাই, মানে এখন আসলে চেষ্টা ওইভাবে করে নাই, মানে একটু ঘোরাফেরা দেখতেছে আর কি, একটু এনজয় করতেছে। আসলে জবে ঢুকে গেলে তখন এই সময়টা পাওয়া যাবে না। দেখা যাচ্ছে যারা এখানে জব করে, দুইটাও করে কেউ কেউ, হ্যাঁ, সেক্ষেত্রে খুব টাফ, মানে সময় বের করাটা। এই জন্য প্রথমে আসলে কয়েকদিন একটু ঘোরাফেরা, জায়গাটা একটু পরিচিত হওয়া, নতুন এনভায়রনমেন্টের সাথে একটু ইউজ টু হওয়া, এটা দরকার আছে। তো রানা, তোমার ওভারঅল জার্নি তাহলে আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। আলহামদুলিল্লাহ খুবই ভালো, থ্যাংক ইউ ভাই। ওকে, থ্যাংক ইউ ফর ইউর ইম্পর্টেন্ট ইনফরমেশন ফর দ্য ভিউয়ার্স। ওকে ওকে, সবাইকে আসসালামু আলাইকুম। আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, এবং আমার ফেসবুকে একটা ফলো দিয়ে রাখবেন। আর যে কোনো ইনফরমেশনের জন্য আমাদের ফেসবুক ইনবক্সে নক দিলে আমি ইনশাল্লাহ তার সাথে যোগাযোগ করবো। আসসালামু আলাইকুম সবাইকে।